এই ওয়াকার তার ভাইকে ব্রিগেডিয়ার জেনারেল বানায়। ওয়াকার আপনাকে মারার জন্য আয়না করে বোমা সেট করে, যে বোমা সেটের জন্য একটা মামলা হয় না। আয়না করে আলামত ওয়াকার নষ্ট করে আর্মি জেনারেলদের দিয়ে, এটার উপরে কোনো মামলা হয় না। বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের মামলার বিচার আদৌ হবে না। প্রদীপ হত্যা, প্রদীপের ফাঁসি হয়েছে, এই ফাঁসি কার্যকর হয় না এবং এই ফাঁসি কার্যকর হবেও না। আপনি নিশ্চল ডক্টর মোহাম্মদ ইউনূস, ভারত আপনার এই গত 1 বছরে ভারত থেকে গার্মেন্টস এর প্রোডাক্ট বাইরে যেতে দেবে না। ভারত তাদের ট্রানজিট ব্যবহার করতে দেয় না 2 বার। আপনারা সিলেট থেকে ওই মালামাল এখন পাঠাচ্ছেন। ভারত এই মুহূর্তে 2টা জায়গায় আমাদেরকে বন্ধ করে দিয়েছে। এরপরে বাংলাদেশ থেকে ভারতের সকল ট্রানজিট কেন বন্ধ করা হয় নাই? কেন এগুলোর সামনে দেওয়া হয় নাই? আজ পর্যন্ত পেরেছেন সচিবালয়, শুধু ওয়াকার না, সচিবালয় ভারতের 150 থেকে 200 সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি সবাই বসে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি কি তাদেরকে একত্র করে তাদের পিছনে ইনভেস্টিগেট করতে পেরেছেন? আপনি বলেন আমেরিকার মতো করে, ইউরোপের মতো করে শাসন করতে। আপনি কি পেরেছেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একটা আইজি অফিস ঢুকাইতে, যেটাকে বলে ইন্সপেক্টর জেনারেল? আমেরিকা যেটা আছে তাদের অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ন্ত্রণ। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব। তবে তার আগে অনুরোধ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। করার জন্য প্রত্যেকটা জায়গায় একটা ডিপার্টমেন্ট আছে, এটাকে বলে ইন্সপেক্টর জেনারেলস অফিস। আপনার কাছে কি এটা আছে? আপনি কি তৈরি করেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি কি তৈরি করেছেন? নাকি দরজার মধ্যে মোমেনের আর আব্দুল বালবু হইতে আত্মীয়রে বসাইয়া আপনি গাছাইয়া বসে আছেন? তাজুল ইসলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর। তাজুল ইসলাম নিজে বলেছে আয়না ঘরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাসাসিনেট করার জন্য বোম সেট করা হয়েছিল। দর্শকবৃন্দ, আজ অবধি এটার উপরে একটা মামলা হয় নাই। একটা দেশে সরকার প্রধানকে হত্যা করার জন্য বোম প্ল্যান করা হয়েছে, আজ পর্যন্ত এটার উপর একটা মামলা হয় নাই। কেন? এটা নিয়ে আপনারা কি কোথাও শুনেছেন দেশে একটা হরতাল হয়েছে? এটা নিয়ে শুনেছেন এনসিপি একটা পদযাত্রা করেছে? এটা নিয়ে শুনেছেন এনসিপি কোন একটা জায়গায় ধর্মঘট করেছে? এটা নিয়ে শুনেছেন কোন একটা জায়গায় তাজুল ইমাম বলেছে যে এটাকে কেস হিসাবে নিতে হবে? শুনেছেন? করা হয় না, করতে দিচ্ছে না। এখন আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি বলি, ওকে স্যার, আপনাকে মারার জন্য আয়না ঘরে বোমা প্ল্যান করা হয়েছে, এটা আমার কথা না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তাজুল বলেছে ওখানে ওই বোমা সে নিজে চোখে দেখেছে, কিন্তু
নিজের চোখে দেখে থাকলে আজ অবধি ওটার উপরে কেন মামলা করা হয় নাই? এক। দুই, তাজুল ইসলাম বলেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে, ইনভেস্টিগেটররা বলেছে আয়না ঘরের আলামত নষ্ট করা হয়েছে। আয়না ঘরের আলামত নষ্ট করার পিছনে জেনারেল মুজিব আছে, এটার পিছনে কর্নেল রেদওয়ান আছে, এটার পিছনে মির্জাফর ওয়াকারুজ্জামান আছে। মামলা হয় না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের তো তাইলে অ্যাডমিট করতে হবে যে সরকার আমার পুরো নিয়ন্ত্রণে নাই, আমি 30% নিয়ন্ত্রণ করি অথবা 40% নিয়ন্ত্রণ করি। একজনে বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস তার পাবলিক পার্সোনা, সামাজিক অবস্থানটাকে ক্লিন রাখার জন্য উনি সবসময় সচেতন থাকেন। আপনি যখন এখানে একটা নির্বাচন দিতে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি কি মনে করেন আপনার ইমেজ বিচারপতি শাহাবুদ্দিনের মতো ক্লিন করে তারপরে আপনি বেরিয়ে যাবেন? আমি তা দেখি না। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ যখন নির্বাচন দিয়ে বেরিয়ে গেছে, আপনি মনে করেন কিনা ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার ইমেজ তার মতো থাকবে? আমি তা মনে করি না। কেন মনে করি না? একটা কারণে মনে করি না। যেখানে আপনার স্টাবর্ন থাকা উচিত একটা পজিশনে, আপনি নাই সেখানে। জাতিগতভাবে আমাদের ভণ্ডামির কথা আপনি আমাদেরকে মনে করাইয়া দেন, আমি তা জানি এবং আমি আপনার সাথে একমত। কিন্তু আমাকে একটা কথা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি জিজ্ঞাসা করতে হয়, আমি যদি একটা পয়েন্টের উপরে কথা বলি, গত 16 বছরে ভারতের সাথে অসম শত চুক্তি হয়েছে, এগুলো কেন পাবলিক করা হয় নাই? এই সমগ্র চুক্তিগুলোর উপরে কেন একটা কমিশন করা হয় নাই রিভিউ করার জন্য? নাম্বার 1। নাম্বার 2, দর্শকবৃন্দ, আপনি, আমি, বিএনপি, এনসিপি সবাই মিলে, ইভেন মির্জাফর ওয়াকার বলে সবাই, আমরা দেশের সার্বভৌমত্ব কারো হাতে তুলে দেব না। দর্শকবৃন্দ, আমি ঠান্ডা মাথায় বলেছি, আমরা দেশের সার্বভৌমত্ব কারো হাতে তুলে দেব না। আমি বুঝেছি যেই মুহূর্তে বলা হয়েছে মায়ানমারের সাথে ওখানে একটা হিউম্যানিটেরিয়ান চ্যানেল করা হবে, লাভ দিয়ে উঠল ওয়াকার। সার্বভৌমত্ব বিসর্জন যাচ্ছে। বিএনপি সাউয়া বলে উঠলো সার্বভৌমত্ব বিসর্জন যাচ্ছে। গোরখোদ কাব্বাস বলল সার্বভৌমত্ব বিসর্জন যাচ্ছে। আমি যখন বললাম ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় ট্রানজিট যেই কয়টা আছে আপনি কি বন্ধ করেছেন? আপনি কি প্রত্যেকটা যেই মুহূর্তে মির্জাফর ওয়াকার বলেছে ভারতে মায়ানমারের সাথে ট্রানজিট দেওয়া যাবে না, মায়ানমারের সাথে হিউম্যানিটেরিয়ান চ্যানেল হবে না, আপনি কি বলেছেন যে ভারতের সাথে আমাদের প্রত্যেকটা ট্রানজিট বন্ধ করা হলো? ওগুলো কি বন্ধ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস? আপনি কি স্কোয়ারলি প্রেস কনফারেন্স করে লোকজনের সামনে বলেছেন ওয়াকার বলে আমি হিউম্যানিটেরিয়ান চ্যানেল দিতে পারবো না রোহিঙ্গাদের ফেরত দেওয়ার ক্ষেত্রে? এইটাই যদি হয় তাহলে ভারতের সাথে আমাদের যত এক্সিস্টিং ট্রানজিট আছে আমি সব বন্ধ করে দিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি কি এটা করেছেন? আপনি কি এটা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস? আপনি কি করেছেন? ভদ্রতা, সবাই যেভাবে ভদ্রতা দেখায়, জেকব ভদ্র না, সবাই ভদ্র, যে সবাই ভদ্র ঘরে জন্মাইছে, সবাই পীর সাহেব, সবাই সৈয়দ, সবাই মীর, সবাই খান বাহাদুর, জেকব শুধু হারামজাদা। কারণ জেকব খারাপ কথা বলে। একবার বলেছেন
একবার ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর খলিল, জেনারেল হাফিজ এবং অন্যান্য ভদ্রলোকের সন্তানেরা আপনারা কি বলেছেন? ভারতের সাথে আপনারা বলছেন অন্য দেশের কাছে আমাদের সার্বভৌমত্ব বিক্রি করা যাবে না, অন্য দেশকে আমাদের ভিতরে সার্বভৌমত্বকে আন্ডারমাইন করা যাবে না, সংবিধানকে আন্ডারমাইন করা যাবে না। ফাইন, ডক্টর মোহাম্মদ ইউনূস কেন বলে না? ওকে ফাইন, মায়ানমারের জন্য আমরা এখানে হিউম্যানিটেরিয়ান চ্যানেল খুলবো না, কিন্তু ভারতের সাথে যত চুক্তি আছে প্রত্যেকটা চুক্তিকে আমি রিজলভ করলাম এজ এ সরকার প্রধান। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি এটা করেছেন কিনা? আপনি বলবেন জেনারেল ওয়াকার আপনাকে করতে দেয় না, আপনি বলেন দ্যাট ইউ বিকাম অ্যাসিস্ট্যান্ট টু জেনারেল ওয়াকার। আপনি যদি একটা দেশের ম্যানেজমেন্টকে আপনার নিজের নিয়ন্ত্রণে গত 1 বছরে নিতে না পারেন, এটা কি আপনার ব্যর্থতা না? এটা আপনার ব্যর্থতা কিনা? আপনি 1 বছরের ভিতরে নিয়ন্ত্রণেও নিতে পারছেন না এবং বলবেনও না, কি করে হলো? কোথায়? দর্শকবৃন্দ, আজকে শোয়ের শুরুতে বলেছি পরিবারের মধ্যে ভালো কিছু পাইতে হলে পরিবারের সবার মধ্যে সমন্বয় থাকতে হবে, একজন আরেকজনকে আগায়া দিতে হবে। আমাদের সমাজে, আমাদের দেশে এটা কি আছে? আমি একটা লোকের নাম বললাম না, বাংলাদেশের বিখ্যাত এক লোক এখন রাস্তাঘাটে আমেরিকায় ঘুরে, সে বলছে মঈন বিশ্বাসঘাতক ছিল, কিন্তু তৎকালীন উপদেষ্টা পরিষদের প্রতি তার কমিটমেন্ট ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের 1 বছরের শাসন আমলে সে ওয়াকারের কাছ থেকে 1% লয়ালটি বা সততা পায় নাই। আপনারা বুঝতে পেরেছেন, গত 1 বছরে ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়াকারের কাছ থেকে 1% কমিটমেন্ট, লয়ালটি, আন্তরিকতা কোনটা পায় নাই। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসও ওয়াকারকে ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারে নাই, আজ অবধি এর কোনো প্ল্যানও নাই। নাম্বার 1। নাম্বার 2, আপনি চায়নার সাথে গিয়ে একটা চুক্তি করেছেন, লালমনিরহাট এয়ারপোর্টকে আপনি রিওপেন করবেন এবং ওখানে একটা এয়ারফোর্স ট্রেনিং একাডেমি করবেন। আমি ওয়েলকাম করেছি, আমি আপনাকে সাপোর্ট করেছি। সাথে সাথে মির্জাফর ওয়াকার বলল আবার সার্বভৌমত্বকে বিক্রি করা যাবে না। ওই কাজ কে করছে? ওয়াকার বলছে করতে দেবে না। ওখানে পাটগ্রাম, হাতিবান্ধা, ওখানে একের পর এক অ্যাটাক হচ্ছে। এটা নিয়ে আপনার কোন আপডেট আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণ জানতে চায়। করেছেন? সবাই সার্বভৌমত্ব নিয়ে লাফায়ে পড়ে, আপনি চুপ আছেন। কি আপনি আন্তর্জাতিক ভাবে আপনার ভাবমূর্তিকে জিয়ে রাখতে চাচ্ছেন? দর্শকবৃন্দ, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের শত্রু না। ডক্টর মোহাম্মদ ইউনূসের চেয়ে যোগ্য মানুষ এই মুহূর্তে বাংলাদেশে অন্য কেউ নাই, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ম্যানেজমেন্ট স্কিল, উনি যেভাবে চালাতে চাচ্ছেন তার চেয়ে বড় যোগ্যতা আমার নাই। কিন্তু একটা কথা, আমার নাই বলেই তো
আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করি। অন্য কেউ নাই বলেই তো আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আমেরিকান স্টেট ডিপার্টমেন্টে বলছি, এই ভদ্রলোক আমাদের দেশকে সঠিক জায়গায় নিয়ে যাবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনিও পারছেন না, এটা নিয়ে আপনি কথাও বলছেন না। কেন পারছেন না এর কোনো ব্যাখ্যাও দিচ্ছেন না। আপনার সাথে কেউ যে গিয়ে কথা বলে দেখা করে একটা বিষয় নিয়ে কথা বলবে, তাও পারবে না, কারণ আপনার ঘরের দরজা বসায় রাখছেন ভারতীয় এক চক্র। আপনার ঘরের দরজায় বসায় রাখছেন মোমেনের, আব্দুল মাল মুহিতের ফ্যামিলি মেম্বার। আপনার ঘরের দরজায় বসায় রাখছেন, আপনার সাথে কে কথা বলতে যাবে? বাংলাদেশে আপনাকে আবার বলছি, বাংলাদেশে যে কোনো একটা স্বাধীন সার্বভৌম দেশে গুপ্তচর বৃত্তি অপরাধ। ইটস এ ক্রিমিনাল অফেন্স। বাংলাদেশে গুপ্তচর বৃত্তি আইন, এটা নিয়ে আপনাকে বলছে একটা স্ট্যান্ডিং অর্ডার তৈরি করেন, একটা গেজেট পাস করেন, একটা এক্সিকিউটিভ অর্ডার আপনি সাইন করেন, আপনি করেন নাই। তাহলে বাংলাদেশে গুপ্তচর বিরোধী কোন স্ট্রিক্ট আইন নাই। ভারতের সকল সংবিধান বিরোধী চুক্তিগুলো জায়গাটা জায়গায় আছে। হাসিনা নাই, কিন্তু ওয়াকার আছে। গত 54 বছরে আমি জেকব না হয় গালি দিচ্ছি, গত 2 বছর 5 বছর গালি দিচ্ছি, 10 বছর আমি গালি দিচ্ছি, কিন্তু গত 54 বছর আমি ছাড়া আপনারা তো ভদ্রতা দেখিয়েছেন, আপনারা তো বন্ধুত্বপূর্ণ আচরণ দেখিয়েছেন, আপনারা সভ্যতা দেখিয়েছেন, আপনারা দেশপ্রেম দেখিয়েছেন। আপনাদের অর্জনটা কি? আপনাদের আমি অর্জন দেখতে চাচ্ছি, আমাকে একটু হেল্প করেন। আপনাদের অর্জন কি? গুম, খুন, ধর্ষণ, অর্থনৈতিক দেউলিয়াপনা, সীমান্তে হত্যা, ভারতীয় আধিপত্যবাদ, ভারত এসে আমাদেরকে সরকার ইলেক্ট করে দিবে, বিরোধী দল সিলেক্ট করে দিবে, আমাদের দেশে গুপ্তচর বৃত্তি সম্মানজনক পেশা, ভারতীয় সম্মানজনক পেশা হিসাবে দালালরা পয়সা আর্ন করবে। আমি এটাকে মেনে নেই নাই। আপনাদের সমস্যা কোন জায়গায়? জেকব গালি দেয়, জেকব অভদ্র ব্যবহার করে, জেকব সভ্য না, জেকব সভ্য পরিবারে জন্মায় নাই, জেকব এক হারামজাদা, তাই তো? আপনাদের সভ্যতা দিয়ে গত 54 বছরে কি আর্ন করেছেন? কি আর্ন করেছেন? আপনাদের অর্জন কি? আপনারা কি বলবেন? আপনাদের সমাজে আপনারা গুপ্তচর বৃত্তিকে বাদ দিতে পেরেছেন, ভারতীয় আধিপত্যবাদকে বাদ দিতে পেরেছেন, ব্যাংকের যে দেউলিয়াপনা এটাকে বাদ দিতে পেরেছেন, বৈদেশিক মুদ্রা বাড়াতে পেরেছেন, ধর্ষণ বন্ধ করতে পেরেছেন, গুম বন্ধ করতে পেরেছেন। বলেন আমি অভদ্র, আপনি সভ্য, আমি খারাপ শব্দের ব্যবহার করি, আপনি করেন না। আপনারা সবাই ভদ্র পরিবারে জন্মেছেন, আপনারা সম্ভ্রান্ত পরিবারে জন্মেছেন, আপনারা সবাই গাজী, আপনারা সবাই খান বাহাদুর, আপনারা সবাই পীর সাহেব। আমি খারাপ, আপনাদের কি অর্জন? গত 1 বছরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছিলাম বাংলাদেশে গত 16 বছরে হাসিনা যে চুক্তিগুলো করেছে, চুক্তিগুলো পাবলিক করে দেন। ঠান্ডা মাথায় বলেছি চুক্তিগুলো পাবলিক করে দেন। আজ অবধি গত 12 মাসে ভারতের সাথে যত চুক্তি হয়েছে পাবলিক করে নাই। এমনকি বর্তমান সরকার
যতগুলো চুক্তি হয়েছে অথবা এমওইউ স্বাক্ষর হয়েছে এটার উপরে একটা রিভিউ দেয় নাই। আমি আপনাকে বলি, নারী অধিকার নিয়ে কমিশন হয়েছে, যেই নারীরা রাস্তায় স্লোগান দিয়েছে, চেয়েছিলাম হেস্যা হয়ে গেলাম বেশ্যা, ওখানেও একটা কমিশন হয়েছে। কিন্তু আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের সাথে গত 16 বছরে যে চুক্তিগুলো হয়েছে এই চুক্তিগুলোর উপরে একটা কমিশন তৈরি করতে পারে নাই। একটা কমিশন তৈরি হয় নাই, এই কমিশনগুলো বাইরে দেয় নাই। এখন আমরা কন্টিনিউয়াসলি বলবো ভারতের সাথে আমাদের অসম চুক্তি আছে, ভারতের সাথে হাসিনা শেখ যে চুক্তিগুলো করছে এই চুক্তিগুলো আমাদের সার্বভৌমত্বকে নষ্ট করেছে, স্বাধীনতাকে নষ্ট করেছে, সংবিধানকে অসম্মান করেছে, দেশের 20 কোটি মানুষকে আন্ডারমাইন করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস গত 1 বছরে এই কাজটা উনি করেননি। এই কাজটা না করার 2টা কারণ থাকতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি এর আগে বলেছি, আপনি যদি দেশের স্বার্থে, দেশের 17 থেকে 20 কোটি মানুষের স্বার্থে একটা সিদ্ধান্ত নিতে চান, আপনি জাস্ট প্রেস কনফারেন্স করে বলেন আমি এটা করতে চাচ্ছি, আমাকে করতে দেয়া হচ্ছে না। ডক্টর ইউনূসের একটা লজিক্যাল পয়েন্ট থাকতে পারে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছি যে আপনি ভারতের সাথে গত 16 বছরে হাসিনা শেখ যত চুক্তি করেছে প্রত্যেকটা চুক্তিকে পাবলিক করে দেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আপনার চোখের দিকে তাকায়, আমার চোখের দিকে তাকায়া বলে যে আপনার কি মাথা খারাপ হয়েছে, আমি কি করে এই চুক্তি পাবলিক করব, যেখানে আমার অনুমতি ছাড়া ওয়াকা লোকজনদেরকে অ্যাম্বাসেডর বানায়, আমার অনুমতি ছাড়া কনসাল জেনারেল বানায়, আমার অনুমতি ছাড়া ভারতের লোকজনদেরকে আসা যাওয়া করার অনুমতি দেয়, আমি সেখানে কেমনে চুক্তি করতে যাব? আমি কিভাবে ভারতের সাথে চুক্তিগুলো লোকজনের সামনে দিতে যাব? কিভাবে দেব? আমি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি ভারতের সাথে সম্পাদিত হাসিনার সকল চুক্তি এবং এমওইউ কেন পাবলিক করেন নাই? ডক্টর মোহাম্মদ ইউনূস আমার চোখের দিকে তাকায় যদি বলে যে 6 মাস আমাকে ওয়াকার অ্যালাউ করে নাই আয়না ঘরে যেতে, ওয়াকার আমাকে অ্যালাউ করে নাই ডিজিএফআই সদর দপ্তরে যেতে, ওয়াকারকে আমি থামাতে পারি নাই আয়না ঘরের আলামত গুলো রক্ষা করতে, প্রসিকিউট করার জন্য, আমি কি করে ভারতের সাথে চুক্তিগুলো পাবলিক করব? আসসালামু আলাইকুম। একটা ভয়ঙ্কর চক্র, রুখে দাঁড়াও বাংলাদেশ, নইলে সমূহ বিপদ, দুর্যোগ, গৃহযুদ্ধ এবং স্বাধীনতার সার্বভৌমত্ব খর্বিত হতে পারে বাংলাদেশে। এটাই আমি আজ আপনাদের কাছে আবার তুলে ধরছি। আমি কিন্তু সর্বপ্রথম বলেছি এ পর্যন্ত যে বাংলাদেশে এখন 2টো সরকার বিরাজমান, একটা কোমর ভাঙা ইউনূস সরকার ও আরেকটা ক্ষমতাধর ও ষড়যন্ত্রকারী ওয়াকার সরকার। ওয়াকার সরকার কোমর ভাঙা ইউনূস সরকারের কোনো কথা পারতপক্ষে শোনে না এবং তারা মাঝে মাঝে অতি উৎসাহ দেখিয়ে এমন এমন কাজ করে যেটা কোমর ভাঙা ইউনূস সরকারের কোমর আরো ভেঙে দেয়। যেমন গোপালগঞ্জে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার, ট্যাঙ্কের মতো দেখতে সাজোয়া গাড়ি নিয়ে গোপালগঞ্জের উপর হামলা করা। এটা ইউনূস সরকারের সিদ্ধান্ত না, এটা ওয়াকার সরকারের সিদ্ধান্ত।
এবং এসব করে উস্কানি দিয়ে বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনা করছে জেনারেল ওয়াকারুজ্জামান। আর ইউনূস সরকার চাইছে বাংলাদেশকে চীনের বলয় থেকে বের করে এনে আমেরিকার বলয়ে পুরোপুরি ঢুকিয়ে দেয়া। এই যে আরাকান আর্মির সঙ্গে সহযোগিতা করা, আরাকানে করিডোর দেয়া, এই ব্যাপারগুলো নিশ্চয়ই আপনাদের মনে আছে, আলোচনা করেছি আমি। এবং পার্থক্য হচ্ছে কি ইউনূস এবং ওয়াকারের ভিতরে? ইউনূস সরকার মনে করে, মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে, এই মুহূর্তে বদনাম হয়ে যাওয়া হাসিনা সরকারকে, আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করা যাবে না। আর ওয়াকার সরকার মনে করে ভারতপন্থী হাসিনা সরকার বা আওয়ামী সরকারকে আবার পুনর্বাসিত করতে হবে। এটাই হচ্ছে দ্বন্দ্ব। কিন্তু প্রকৃতপক্ষে ভারত ও আমেরিকা একই উদ্দেশ্যে কাজ করে, সেটা হচ্ছে বাংলাদেশে চীনের প্রভাব ক্ষুণ্ণ করা, খর্ব করা বা শেষ করে দেয়া। তবে দুটোই ভয়ঙ্কর সরকার। ইউনূস সরকার সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতে না পেরে এখন মোটামুটি এনসিপি ও জামাতকে ইউনূস হাত করে ফেলেছে। জামাতকে তারা 8টা স্পেশাল ট্রেন দিয়ে, যেটা বাংলাদেশে কোনোদিন হয়নি, ঢাকাতে একটা বিরাট সম্মেলন করতে দিল সোহরাওয়ার্দী উদ্যানে। ইউনূস সরকারের এখানে উৎসাহ অনেক বেশি। আর এনসিপি কে তো বলারই অপেক্ষা রাখে না। এনসিপি কে দিয়ে বিএনপির বিরুদ্ধে হামলা করানো, বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করানো এবং যে কোনো উপায়ে বিএনপিকে বদনাম করার জন্য ইউনূস সরকার এনসিপি কে লাইসেন্স দিয়ে রেখেছে। এনসিপি কে দিয়ে তারা গোপালগঞ্জে যে নাটকটা করলো, এনসিপি যে দলটা এখনো রেজিস্টার্ড হয়নি, নিবন্ধিত না, সেই দলকে রক্ষা করার জন্য ডক্টর ইউনূস আদা জল খেয়ে লেগেছেন। তবে ওয়াকার এবং ইউনূসকে এই জন্য অনেক মূল্য দিতে হবে এবং বাংলাদেশকেও অনেক মূল্য দিতে হতে পারে। চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের একটা সশস্ত্র শোডাউন হলেও হতে পারে এক্সকিউজ, মানে প্রক্সি ওয়ার। চীনের সঙ্গে আমেরিকার এবং চীনের সঙ্গে ভারতের একটা প্রক্সি ওয়ার হতে পারে এবং বাংলাদেশ হবে যুদ্ধক্ষেত্র। মার্কিনপন্থী ইউনূস সরকার ও ভারত ও আওয়ামীপন্থী ওয়াকার সরকারের ভেতরে খুব একটা দ্বন্দ্ব নেই কিন্তু। তবে ইউনূস সরকার ও আমেরিকা এই মুহূর্তে, যেটা বললাম, আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে চায় না, আর ওয়াকার সরকার মনে করে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করতে হবে। সেই জন্যই দেখেন ওয়াকার তার সেনাবাহিনীকে দিয়ে গোপালগঞ্জে ব্যাপক ধরপাকড় এবং পাইকারি ভাবে গোপালগঞ্জের লোকদেরকে বেত দিয়ে পিটিয়ে আহত করা এবং তাদেরকে মার দিয়ে ছোট করে তাদেরকে অপমান করা, এগুলো হচ্ছে আওয়ামী লীগকে উস্কানি দেয়া। এবং ভারত কিন্তু এই ব্যাপারটা ভালোভাবে নেয়নি। গোপালগঞ্জে যা ওয়াকার এবং ইউনূস সরকার যেটা করলো, ইউনূস যতটা বলেছে তার চাইতে বেশি উৎসাহ ওয়াকারের। সেখানে এপিসি মানে আর্মড পার্সোনাল ক্যারিয়ার নিয়ে এনসিপি কে দিয়ে মানে গোপালগঞ্জের উপর একটা হামলার ব্যবস্থা করলো ইউনূস সরকার এবং বিশেষ করে ওয়াকার সরকার। হাসিনা যেটা করেছিল সে কাজটাই তারা আবার করলো একমাত্র আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য। ইউনূস এনসিপি জামাত চক্রের খেলাও অতি ভয়ঙ্কর। তারা মূলত বিএনপি ও বাংলাদেশি জাতীয়তাবাদের শত্রু। ইউনূস সরকার বাংলাদেশে মার্কিন ও পশ্চিমা শক্তি ও পরোক্ষভাবে ভারতের শক্তি বৃদ্ধির কাজ করে যাচ্ছে। এটা আপাত দৃষ্টিতে ধরা পড়বে না, আমি বারবার বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ বলেই আমি যত কম লোকেই শুনুক আমি এটা বলে যাচ্ছি। ইউনূস ও ওয়াকার সরকার মিয়ানমারে, বাংলাদেশে ও ভারতের উত্তর পূর্ব অঞ্চলে চীনের প্রভাব ক্ষুণ্ণ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। কারণ তাদের প্রভু আমেরিকা বলে দিয়েছে, ওয়াকারের প্রভু ভারত বলে দিয়েছে। ইউনূস শুনছেন আমেরিকার কথা, ওয়াকার শুনছেন দিল্লির কথা। গোপালগঞ্জে আওয়ামীদের উপরে বিনা উস্কানিতে এনসিপি কে ব্যবহার করলো ইউনূস সরকার। এর কি কোনো দরকার ছিল? তারা গোপালগঞ্জকে নিয়ন্ত্রণে আনতে পারেন নাই, এটা সরকারের দুর্বলতা। তারা সেখানে 144 ধারা দিয়ে একটা নিয়ন্ত্রণে আনতে পারতো। অযথা এনসিপি নামে একটা দল, যেটা এখনো নিবন্ধিত হয়নি, অফিসিয়ালি কোনো দল না, তাদেরকে উৎসাহ দিচ্ছেন ডক্টর ইউনূস। উদ্দেশ্য একটাই, দেশে একটা বিশৃঙ্খলা লাগাও, উস্কানি দাও এবং গোপালগঞ্জকে অস্থির করে আওয়ামীদেরকে আবার ভারতকে উস্কানি দাও। এটা হচ্ছে ওয়াকারের পরিকল্পনা। একদিকে এনসিপি, অন্যদিকে জামাতকে সুযোগ সুবিধা ও সমর্থন দিয়ে ইউনূস সরকার বাংলাদেশের রাজনীতিকে অস্থির করে তুলছে। এটাই মূল কথা। এনসিপি ও বিএনপি, জামাত ও বিএনপি দ্বন্দ্ব আরো একটা প্রকট রূপ ধারণ করতে যাচ্ছে। মিটফোর্ড হত্যাকাণ্ডেও দেখলেন কিভাবে বিএনপিকে দায়ী করার জন্য একটা ব্যবসায়িক দ্বন্দ্বকে বিএনপির সঙ্গে এই
অন্যদের দ্বন্দ্বের একটা নাটক রচনা করলো ইউনূস সরকার। জামাতের সম্মেলনে একটা বিশেষ ট্রেন দেয়াটার কথা আমি বললাম একটু আগে, একটা ত্রাসের রাজত্ব স্থাপন করতে যাচ্ছে ইউনূস এবং ওয়াকারুজ্জামান। এটা চারদিকে নিয়ে আসছে একটা অশনি সংকেত। খেলা তো কেবল শুরু হলো, আরো দেখবেন কোথায় যায়, কোথাকার খেলা কোথায় গিয়ে শেষ হয়। ওয়াকার নিজের ক্ষমতা দখলে প্রায় সব ব্যবস্থা করে ফেলেছে। সেনাবাহিনীর কিছু অবসরপ্রাপ্ত ওয়াকার বিরোধী অফিসারদের শায়েস্তা করার জন্য ওয়াকার এখন দৃঢ় প্রতিজ্ঞ। এই যে বিডিআর ম্যাসাকারে যাতে আবার নতুন করে ইনকোয়ারি না হয়, নতুন করে বিচার না হয়, সেজন্য ওয়াকার মনে আছে 25শে ফেব্রুয়ারি রাওয়া ক্লাবে বক্তৃতা দিল, জঘন্য ভাষায় সে। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।